প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রূপন চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত ও সাধারণ বিজ্ঞান, রাজশপুর আলিয়ারজন চৌধুরী উচ্চ বিদ্যালয়, পরশুরাম ফেনী। তোমাদের সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত। আমাদের স্কুলে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা মনোযোগ সহকারে প্রত্যেক শিক্ষকের অনলাইন ক্লাসগুলো দেখবে বাড়িতে বসে। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। নবম শ্রেণীর সাধারণ গণিতের আমি একটা ক্লাস করব। তবে তোমরা যাচাই করে নেবে আমি কোন ক্লাসটা তোমাদেরকে করাতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, a ইন্টু এ ইন্টু এ ডট 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 ইন্টু এ, অর্থাৎ এইভাবে যদি আমি n সংখ্যক এ নিই, তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারবো? নিশ্চয় তোমরা জানো, সেটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার n, অর্থাৎ এর n সংখ্যক গুণনকে আমরা a টু দি পাওয়ার n লিখতে পারবো। তাহলে সবাই আশা করি এখন ধরতে পেরেছ যে আমি কোন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করার জন্য আসছি। আসলে তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি তোমাদের সাধারণ গণিতের সূচক ও লগারিদম চ্যাপ্টার থেকে সূচক নিয়ে আলোচনা করব। আজকে পাঠের শিরোনাম হচ্ছে আমাদের সূচক। সূচকের পার্ট 1 নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। অনুশীলনী 4.1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক করার আগে আমাদেরকে সূচকের যে বিভিন্ন সূত্রগুলো আছে সে সম্বন্ধে আমাদের একদম ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। তো ক্লিয়ার ধারণা থাকার জন্য আমরা সূত্রগুলো আগে দেখি এবং সেগুলোর ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমত, যে সূত্রটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে নাম্বার 1, গুণের সূত্র। গুণের সূত্র আমরা যদি লিখি a টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার q, এটা কম বেশি সবারই ধারণা আছে। আর যাদের একটু কষ্ট হয় তাদের জন্য আমি অর্থাৎ তাদের কথা বিবেচনা করে, দুর্বল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমি এগুলা তোমাদেরকে একদম ক্লিয়ার কাট করে বোঝাবার চেষ্টা করছি। এখন দেখো, এখানে a ইন্টু এ এর উপরে পাওয়ার p, এই এর উপর পাওয়ার হচ্ছে q। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে বেস সমান, এটাকে আমরা বেস বলি। আমরা ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে কিন্তু আমরা এগুলা নিয়ে আলোচনা করেছিলাম। তো 6ষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ে থাকবে আশা করি যে এ একটা বেস, এই এও একটা বেস। এটা কি ধরনের বেস? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যার ভিত্তি। বেস বা ভিত্তি, মৌলিক সংখ্যার ভিত্তি হিসেবে আমরা এগুলাকে দিব। আর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলা আমরা যে কোনো ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আমরা ধরতে পারি। এখন এ হচ্ছে মৌলিক সংখ্যার বেস। তাহলে এখন এদের দুটোটার আমরা গুণ করব। তো গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ বেস দুটা থেকে যেহেতু মিলে আছে একটা লিখব, আর গুণ যেহেতু এদের মাঝখানে, তাই আমরা পাওয়ারগুলোকে যোগ দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এটা একটা সত্য আছে, সেই সত্যটা হচ্ছে এটাকে আমরা এলিমেন্ট অফ আর লিখব। আরটা কি? এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তোমরা বাস্তব সংখ্যার যে একদম জেনারেল ম্যাথের প্রথম চ্যাপ্টারে তোমরা করেছ, বাস্তব সংখ্যা সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা আছে। তো বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে গঠিত সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলি। তাহলে সেখানে এই আটটা বলতে আমরা সেটাকে বোঝাচ্ছি। এবার পি কিউটা কি? পি কিউ হচ্ছে এলিমেন্ট অফ এন, অর্থাৎ এটা আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরে নিব, অর্থাৎ 1 2 3 4 এটসেট্রা। এইভাবে আমরা অনেকগুলো ধরে নিতে পারবো। এটা গেল তো গুণের সূত্র। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভাগের সূত্র। ভাগের সূত্রটা আমরা কীভাবে লিখতে পারি?
মনে করো এগুলাকে আমরা যদি ভাগ আকারে লিখি এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার কিউ, অর এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ টু দি পাওয়ার পি ডিভিশন এ টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, এটা ক্ষেত্রে আমরা দুটা লিখতে পারি। এই ভাগের যে সূত্রটা, অর্থাৎ যদি দুটা বেস ভাগ আকারে থাকে তখন সেই সূত্রটাকে আমরা দুটা পয়েন্টে ভাগ করে লিখতে পারি। তোমরা দুই নিয়মে কিন্তু লিখতে পারো, যে কোনো এক নিয়ম, দুই নিয়ম থেকে যে কোনো এক নিয়ম, তবে জানতে হবে কিভাবে লিখতে হবে। এখন মনে করো আমি পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কিউ ধরলাম। তার কথাটা অর্থ হচ্ছে পি এর মান কিউ থেকে বড় ধরলাম আর পি সমান সমান কিউ ধরলাম। সেই ক্ষেত্রে আমার যে সূত্রটা দাঁড়াবে, যদি আমি পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কিউ ধরি তাহলে হবে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ। খেয়াল করো শিক্ষার্থী বিন্দু, এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হবে। কি কারণে? সেটা একমাত্র কোন শর্তে প্রযোজ্য? সেটা হচ্ছে যদি এই বেসগুলোর পাওয়ার যদি পিটা কি থাকে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ দুটো শর্ত, পি গ্রেটার দেন কিউ হইতে হবে অথবা পি কিউ এর সমান হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটা লিখব যে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে পিটা কি কিউটা কি? তো আমি বলবো যে পিটা কিউটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এখানে 2 হতে পারে পি এর মান, তারপরে কিউ মান যদি আমি 1 নিই সেই ক্ষেত্রে আমাকে এটা দিতে হবে। এখন পি এর মান আমি 10 নিলাম, তাহলে কিউর মান যদি আমি 8 নিই তাও সেই ক্ষেত্রে এটা আমরা লিখতে পারবো। অথবা পি ইকুয়াল টু যদি আমি 10 নিই, কিউ ইকুয়াল টু 10 নিতে পারবো, অর্থাৎ পি এবং কিউ দুটোটাকে সমান রাখলে আমি এটা লিখতে পারবো। এখন মনে করো পি নট, আমরা পিটা লেস দেন কিউ, অর্থাৎ পি এর মান পি হয় কিউ থেকে ছোট, অর্থাৎ পি যদি আমি কিউ থেকে ছোট নিই তাহলে কিন্তু আমাকে লিখতে হবে এভাবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস পি, অর্থাৎ এখানে কিউটা গ্রেটার দেন, অর্থাৎ কিউ পি থেকে বড়। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারবো। তাহলে দুটো কন্ডিশনের উপর নির্ভর করে এই ভাগের সূত্রটা আমরা লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। এবার তৃতীয় নাম্বার সূত্রটা হচ্ছে আমরা লিখতে পারি যে 0 এবং ঋণাত্মক সূচক। শিক্ষার্থীবৃন্দু দেখো 0 এবং ঋণাত্মক সূচক মানে কি? তো সূচক মানেই তো আমরা জানি সেটা হচ্ছে ঘাত অথবা শক্তি অথবা পাওয়ার, অথবা সেটাকে আমরা সূচকও বলি, অর্থাৎ সেটা কোনো একটা বেজের উপরে থাকবে। তা এখন 0 আর ঋণাত্মক সূচকটা কি? অর্থাৎ এই বেজগুলো যদি, এই বেজের পাওয়ারগুলো যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে 0 সূচক, আর এই বেজের পাওয়ার যদি আমরা ঋণাত্মক নিই তাহলে সেটা হবে ঋণাত্মক সূচক। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই ক্ষেত্রে দুটো সূত্র আছে, আমরা এগুলো ধারাবাহিকভাবে লিখি। প্রথম সূত্রটা হচ্ছে যদি এর পাওয়ার যদি 0 হয় তখন সেই ক্ষেত্রে আমরা লিখব 1। তো এই ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন আছে যে এটা কিন্তু 0-এর সমান হইতে পারবে না, অর্থাৎ একে তুমি 0 নিতে পারবে না, অন্য যে কোনো সংখ্যা এখানে বসিয়ে তুমি সেটাকে 1 লিখতে পারবে। অর্থাৎ কোনো বেজের পাওয়ার যদি বা কোনো মৌলিক সংখ্যার পাওয়ার যদি 0 হয়, বা যে কোনো সংখ্যার মৌলিক যৌগিক যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় বা সূচক যদি 0 হয় তখন সেটাকে আমরা 0 সূচক বলবো, এবং 0 সূচকের মান হচ্ছে 1। আর এখানে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে ইজ নট ইকুয়াল 0। কিন্তু অনেক সময় নির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে এগুলা বলে, প্রশ্ন করে যে এ টু দি পাওয়ার জি ইকুয়াল টু 1 কোন শর্তের উপরে নির্ভর করে, তখন কিন্তু আমরা এটা লিখব। আচ্ছা যাই হোক, তারপরে আমরা দ্বিতীয় নাম্বারটা যদি লিখি তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক সূচক, অর্থাৎ আমরা যদি এ টু দি পাওয়ার -n লিখি তাহলে তার মানটা কি দাঁড়াবে? শিক্ষার্থীবৃন্দু দেখো খুব লক্ষ্য করে, এটাও সহজ। যদি আমরা দেখি যে কোনো একটা বেজের পাওয়ার যদি মাইনাস হয় অথবা সূচক যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে লিখব 1/1 এ টু দি পাওয়ার n লিখব, সেটাকে আমরা লিখব 1/a টু দি পাওয়ার n লিখব। আশা করি বুঝতে পেরেছো। এটারও একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হচ্ছে a ইজ নট ইকুয়াল 0, এর মান তুমি 0 নিতে পারবে না। তারপরে nটা হইতে হবে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ যত স্বাভাবিক সংখ্যা আছে সকল স্বাভাবিক সংখ্যা তুমি
n এর মান হিসেবে নিতে পারবে। এই দুটো কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n টা লিখব। তো আশা করি বুঝতে পেরেছ। এবার আমাকে একটু মুছতে হচ্ছে, আমি মুছে পরবর্তীগুলো একটু লিখি। তারপরের সূত্র হিসেবে আমরা লিখতে পারবো, অর্থাৎ তারপরের সূত্র হিসেবে যদি আমরা লিখি তাহলে হবে n-তম মূল। n-তম মূল। তাহলে শিক্ষার্থীবৃন্দ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, n-তম মূলটা কি? n-তম মূল হচ্ছে, n-তম মূল বলার আগে তোমাদেরকে আরও কিছু নিয়ে আমি একটু বলি। যেমন 5 টু দি পাওয়ার যদি আমি হাফ লিখি তাহলে এটা সমান আমাকে কি লিখতে পারি? এটা সমান আমি কি লিখতে পারি? অর্থাৎ এটা হচ্ছে 5 এর বর্গ। এটাকে আমরা 5 এর বর্গ, অর্থাৎ 5 এর বর্গকে আমরা লিখতে পারি √5। ঠিক একইভাবে যদি আমরা 5 টু দি পাওয়ার 1/3 দিই তখন এটা হচ্ছে 5 এর ঘন। লক্ষ্য করো, তখন ঘনটাকে আমরা লিখতে পারবো এইভাবে, আমরা এটাকে এইভাবে প্রকাশ করব। ঠিক একইভাবে যদি আমরা 5 টু দি পাওয়ার 1/n দিই তাহলে আমরা সেটাকে লিখব 5 এর n সংখ্যক গুণফল। না, এটাকে আমরা লিখব 5 এর n সংখ্যক গুণ না, দুঃখিত। তখন আমরা এটাকে যেভাবে প্রকাশ করব এটার সাথে আমরা যে সামঞ্জস্যতা রেখে আমরা এটাকে যেভাবে প্রকাশ করব সেটা হচ্ছে আমরা এটাকে প্রকাশ করব এইভাবে। হ্যাঁ, তার মানে 5টাকে আমরা বর্গের ভিতরে রাখবো, স্কোয়ার √এর ভিতরে রাখবো, আর এই যে জায়গায় আমরা n দিব। ঠিক এগুলার মতোই দেখো, এটা সমান আমরা লিখবো, তাহলে খেয়াল রাখবে 5 টু দি পাওয়ার এটা পাওয়ার হিসেবে লিখবো আমরা হাফ, ওইটা আমি আগে লিখেছি। ঠিক একইভাবে এটা যদি থাকে 5 টু দি পাওয়ার আমরা অনেক সময় লিখবো এটার উপরে পাওয়ার হচ্ছে 1/3, অর্থাৎ এটা হচ্ছে 5 এর ঘনমূল, এটা 5 এর বর্গমূল, এটা হচ্ছে 5 এর n মূল। এটাকে আমরা বলতে পারবো 5 এর n মূল। তার মানে এটা কখনো আমরা এটা সমান এটা লিখবো আমাদের প্রয়োজনের তাগিদে, আবার কখনো এটা সমান আমরা 5 টু দি পাওয়ার 1/m লিখবো। তাহলে বুঝতে পেরেছো n-তম মূল বলতে কি বোঝায়? এটা হচ্ছে 5 এর n-তম মূল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি তোমাদেরকে বলি ঠিক একইভাবে যে 4, এটা 4 না, এটা যদি আমি 7 দিই তার উপরে যদি এখানে আমি যদি p দিই তাহলে এটার অর্থ কি বুঝাবে? এটা সমান তোমরা কি লিখতে পারবে? এটা সমান তোমরা লিখতে পারবে 7 টু দি পাওয়ার 1/p। এখানে যা থাকবে সেটাকে 1 আকারে তোমরা লিখে নিবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা যাব একটু, পরবর্তী আরেকটা সূত্র আছে সেটা লিখব। সেটা হচ্ছে যদি আমরা a টু দি পাওয়ার p ইকুয়াল টু a টু দি পাওয়ার q লিখি, যদি এত সমান এত হয় সমীকরণ আকারে, তবে p সমান q লেখা যাবে। দেখো, এটা একটা সূত্র। অর্থাৎ যদি তুমি এইভাবে দুটা সমীকরণ থাকে যাদের উভয় পক্ষে সমান চিহ্নের উভয় পক্ষে কিন্তু আমাদের ঘাত যাই হোক কিন্তু বেস আমাদের যাতে সমান থাকে, অর্থাৎ বেস যদি আমাদের সমান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেসগুলোকে বাদ দিয়ে উপরের পাওয়ারগুলো সমান লিখতে পারবো। এটার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমরা এটা কন্ডিশন হিসেবে লিখব যে a is greater than 0 or a is not equal 1। তার মানে বুঝতে পেরেছ, এটা দুটো কন্ডিশন ফিল আপ হবে। একটা হচ্ছে a greater than 0 থাকবে, a is not equal 1 হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে এটাকে লিখতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি এটাকে আরেকটা সূত্র লিখি, সেটা হচ্ছে যদি a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার p হয় তবে আমরা এখানে লিখতে পারবো a সমান b। অর্থাৎ দুটো সমীকরণের সমান চিহ্নের উভয় পাশে যদি কোনো একটা বেজের ভিন্ন ভিন্ন বেজের পাওয়ারগুলো যদি ভিন্ন না হয়ে একই হয় অর্থাৎ সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাওয়ারগুলোকে বাদ দিয়ে বেসটাকে সমান হিসেবে লিখতে পারবো। এখানেও কন্ডিশন a is greater than 0, b is greater than 0। আর এখানে কিন্তু এই যে আমরা
পি বা উপরে যে পাওয়ারটা লিখব সেটা কিন্তু ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ সেটার মান কিন্তু আমরা 0 লিখতে পারবো না। তাহলে বুঝতে পেরেছ, এই হলো মোটামুটি আমাদের সূচকের সকল প্রকারের সূত্র। এতক্ষণ তো তোমরা সূত্র দেখলে, এখন চলো আমরা এই অধ্যায়টা যদি আমরা এগুলা দেখি বা বুঝে নিই, তাহলে অধ্যায় থেকে আমরা কি কি করতে পারবো। তোমরা শিক্ষার্থীরা এখান থেকে যা যা করতে পারবে সেটা হচ্ছে তোমরা এই অধ্যায় থেকে যা যা পারবে সেটা হচ্ছে তোমরা সূচক কি তা ব্যাখ্যা করতে পারবে। 1 নম্বরের সূচক কি তা ব্যাখ্যা করতে পারবে। ধনাত্মক সাংখ্যিক সূচক, শূন্য ও ঋণাত্মক সাংখ্যিক সূচক ব্যাখ্যা ও এদের প্রয়োগ করতে পারবে। 3 নাম্বার হচ্ছে সূচকের সূত্রগুলার বর্ণনা সহ এদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায় থেকে তোমরা কি কি করতে পারবে। তাহলে চলো আমরা এই অধ্যায় থেকে যে যে কথাগুলো আমি বলেছি সেগুলো আমরা করতে পারি কিনা শুরু করি। আমরা অঙ্ক শুরু করি। তোমরা এর আগে যে সূত্রগুলো দেখেছ ঠিক সেই সূত্রগুলোর সাপেক্ষে কিন্তু আমরা এখন অঙ্ক করব। সবাই মনোযোগ দিবে। প্রথমে আমি একটা অঙ্ক লিখছি, দেখো প্রশ্ন লিখছি। দেখো এই একটা আমরা প্রশ্ন লিখলাম। এখন সবগুলোতেই কিন্তু মৌলিক সংখ্যা, তার মানে এগুলাকে আর উৎপাদকে বা মৌলিক সংখ্যায় প্রকাশ করা যাবে না, বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, যেহেতু মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এবার আমরা এটাকে বিশ্লেষণ করি। যেমন এটা কি, এটা 5 স্কোয়ার, আবার 5 স্কোয়ারের দেখলাম যেটা ঘনমূল, ঠিক না? কিছুক্ষণ আগে আমি মূল বুঝিয়েছিলাম, যে n-তম মূল বা ঘনমূল বুঝিয়েছিলাম। তাহলে এই 5 স্কোয়ারের উপরে যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি, 1/3 লিখতে পারি। 5 স্কোয়ার কিছুক্ষণ আগে আমি করেছিলাম, তোমাকে সূত্র বুঝেছিলাম। এই মাঝখানে কিছু নাই মানে আমাদেরকে ধরে নিতে হবে গুণ চিহ্ন, তাই আমি গুণ দিলাম। ঠিক একইভাবে এটার পাওয়ারটা হচ্ছে হাফ, 5-এর পাওয়ার হচ্ছে হাফ। ঠিক একইভাবে নিচেও আমরা সরি, এখানে 5-এর পাওয়ার না, হাফ না, আমি লক্ষ্য করো এখানে 3 আছে, তার মানে এটা হচ্ছে 1/3, 5-এর ঘনমূল। নিচে কিন্তু এখানে কোনো কিছু নেই, তাই আমরা ধরে নিয়েছি এটার পাওয়ার হচ্ছে 5^1/2, তার মানে 5-এর বর্গ ঘনমূল বর্গমূল নিচেরটা। এবার আমরা জানি যে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কি করি, গুণ করে নিই। পাওয়ারের উপর পাওয়ার থাকলে দেখো এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে আমরা লিখব 5 গুণ করলে 2/3, ঠিক না? 2 দ্বারা যদি আমরা 1/3-কে গুণ করি আলাদা জায়গায় না বুঝলে, তাহলে আমরা পাবো 2টা তো উপরের সংখ্যা, তাই উপরের সাথে গুণ হবে, ডিভাইডেড বাই আমরা পাবো নিচে 3। তাহলে 5^2 ডিভাইডেড বাই 3 ইন্টু 5^1/3, নিচে 5^½ তাহলে দেখো এখানে গুণের সূত্র এবং ভাগের সূত্র দুটোটাই কিন্তু এখানে আসতেছে। যেমন দেখো উপরে যদি আমরা বলি 5 আর ইন্টু 5 আছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা গুণের সূত্র। সেক্ষেত্রে আমরা লিখব, আমরা জানি যেহেতু বেস বেস সমান, দুটা থেকে একটা উপরের পাওয়ার গুলা কি হবে, যোগ করতে হবে। নিচে হচ্ছে 5^½ তাহলে উপরে যদি আমরা যোগ করি এখানে একটা লসাগু হবে, 3 যেহেতু সমান তার 3 দুটার থেকে একটা হচ্ছে লসাগু। 3 দিয়ে 3-কে ভাগ করলে 1, 1 দিয়ে 2-কে গুণ করলে 2, এই 2টা আমরা এখানে লিখবো। আবার দেখো 3 দিয়ে 3-কে ভাগ করলে 1, 1 দিয়ে 1-কে গুণ করলে 1। এটা অর্থ হচ্ছে হর দিয়ে হরকে ভাগ, যা পাবো সেটা দিয়ে লবকে গুণ করে এখানে বসাই দিব। ঠিক একইভাবে এখানে আমরা নিচে এটা কোনো কাজ নেই তাই এটা বসাই দিয়েছি। এখন আমরা এখানে যা পাচ্ছি সেটা হচ্ছে 2 আর 1 যোগ করলে 3 ডিভাইডেড বাই 3, নিচে 5^1/2। তাহলে এখন আসো, এখন এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি 1, 3 দ্বারা 3-কে ভাগ করলে আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা উপরে পেয়েছি
5^1, নিচে আমাদের আছে 5^12। তো এখন বুঝতে পেরেছ, এখানে আমরা গুণের সূত্রটা অ্যাপ্লাই করেছি, এই জায়গায় আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করেছি। এখন এখানে যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ভাগের সূত্র। যে দুইটা ডিভাইডেড আকারে আছে, উপরে আছে নিচে আছে, এটা কিন্তু পাশাপাশি নেই, তাই এটা আমরা বুঝে ফেলেছি যে এটা ভাগের সূত্র আকারে আমাদেরকে করতে হবে। তো ভাগের সূত্র একই রকম, তোমরা জানো যে 5 দুটো থেকে যদি আমরা একটা দিই তাহলে আমরা উপরের পাওয়ার নিচেরটা থেকে বড় আছে, তাই আমরা 1 - 1/2 লিখতে পারবো। এখন এইখানে আমরা জানি 1 থেকে যদি অর্ধেক চলে যায়, একটা গোটা কোনো অংশ থেকে, সম্পূর্ণ কোনো অংশ থেকে যদি অর্ধেক চলে যায় তাহলে আর বাকি থাকে অর্ধেক। তোমরা সেভাবে লিখতে পারো, অথবা ডাইরেক্টলি এখানে হাফ লিখে দিতে পারো, অথবা হাফ না লিখে দিয়ে তোমরা এখানে লসাগু করতে পারো। যেমন 2 হচ্ছে লসাগু, 2 দ্বারা 1কে গুণ করতে হবে 2, -2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 5^1/2। এখন এট লাস্ট শেষে যে অবস্থাটা আছে সেটা হচ্ছে 5^12। কখনো আমরা দেখো এখানে √/কে 5^12 লিখেছি, এখন আমাদের প্রয়োজনের ক্ষেত্রে 5^12কে লিখব, যেহেতু অঙ্কের রেজাল্টে সেই কারণে আমরা 5^12কে √/5 লিখতে পারি। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তার পরবর্তী আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের 4.1-এর অনুশীলনী 4.1-এর সাধারণ গণিতের 4.1-এর আঙ্গিকে কিন্তু আমি অঙ্কগুলা করাচ্ছি। তাহলে এবার দেখো 2 নম্বর অঙ্কটা, সেটা আমরা যদি এইভাবে লিখি যে 5a ইনভার্স প্লাস 7b ইনভার্স হোল টু দি পাওয়ার ইনভার্স। ঠিক আছে, অর্থাৎ এদের উপরের একদম পাওয়ারটা যেটা, সেটা কিন্তু ইনভার্সে আছে। তার মানে বোঝা গেল এটা কিন্তু একটা হচ্ছে কি ঋণাত্মক সূচক, এটা হচ্ছে ঋণাত্মক সূচক। তাহলে চলো আমরা অঙ্কটা করি। প্রথমত আমরা জানি ঋণাত্মক সূচক যদি হয়, এদের মাঝখানে কোনো চিহ্ন নাই, সেই জন্য গুণ দিবে। আমরা জানি ঋণাত্মক সূচকের জন্য আমরা 1/, লিখব, তারপরে এই যে বেসটা এটা নিচে লিখব, আর এই বেজের মাইনাস বাদ দিয়ে যে পাওয়ারটা থাকবে সেটা এখানে লিখব। তো এখানে 1, সেজন্য আমি 1টা লিখছি না। ঠিক 7কেও আমরা এভাবে লিখব, 7-এর সাথে যে b ইনভার্স আছে সেটাকে লিখব 1/b। তো একইভাবে তার উপরে পাওয়ার রয়েছে -1। এখন এখানে দেখো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 5-এ 5 নিচে a প্লাস এখানে 7 দ্বারা যদি গুণ করি 7 নিচে b। মোটামুটি আমরা এই ক্যাটাগরির একটা ফরম্যাট বা একটা রাশি বা একটা পদ, আমরা এখানে একটা পদ না সরি একটি রাশি বা দুটো পদের ইনভার্স আকারে আমরা পেয়ে গেলাম। পরবর্তী যেটা করতে হবে সেটা তোমরা জানো যে ভগ্নাংশের যোগ সাধারণত লসাগু করে করতে হয়। তো এখানে লসাগু হচ্ছে এবি, যেহেতু দুইটা দুই রকম আমরা এবি দিলাম। এ দ্বারা যদি আমরা এবিকে গুণ করি তাহলে এ চলে যাবে, আর থাকবে বি, 5-এর সাথে গুণ হলে 5b, প্লাস বি দ্বারা যদি এবিকে ভাগ করি বিবি চলে যাবে, আর থাকবে 7a হোল টু দি পাওয়ার -1। তাহলে এখন এটা সম্পূর্ণটার উপরে কিন্তু আমাদের -1। তাহলে আবার আমার এটাকে লিখতে হবে, যেহেতু -1-এর সূত্র -1 থাকলে কোনো সূচকে পাওয়ার যদি -1 থাকে তখন সেটাকে কিন্তু আমরা 1/, লিখি। তাহলে এইটা চলে যাবে 1/, এর নিচে। তাহলে আমরা সেটা লিখব 1/, লিখলাম, তারপরে তার নিচে লিখলাম 5b প্লাস 7a ডিভাইডেড বাই ab। তাহলে এটা হয়ে গেল, কারণ এটা সূত্রই আছে। কোন সূত্র আকারে লিখবো আমরা? যেহেতু আমি দেখিয়েছি a টু দি পাওয়ার -n থাকলে সেটাকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার n। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তারপরে এখন এটা কিন্তু ভাগ আকারে আছে, যেহেতু এটা ভাগ আকারে আছে তাই এটাকে কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়ে আমরা এটাকে হর লবকে কিন্তু পরিবর্তন করে দিতে হবে।
তো সেই জন্য নিয়মটা কি, উপরে সংখ্যা থাক বা ভগ্নাংশ থাক যাই থাক ওটা লিখে গুণ দেব, তারপরে আমরা এই লবে যা থাকবে সেটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ পরিবর্তন করে দেবো। নিচে যা থাকবে, নিচে আছে বিটাকে নিচে ছিল ওটাও উপরে লিখলাম, 5b/5 + 7b, 7 এটাকে নিচে লিখলাম, বাস এটাই আমাদের রেজাল্ট। একটু এখানে সাজিয়ে লিখি, বিশিষ্ট পদটাকে আগে লিখলাম 7a + 5b আর উপরে হচ্ছে ab, এটাই আমাদের আনসার। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা আরেকটা অঙ্ক সমাধান করব। এখানে প্রমাণ করো যে এটা ইন্টু এটা সমান সমান 1, অর্থাৎ আমাদেরকে এটা সমান 1 প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা যে গুণের সূত্র এবং যে ভাগের সূত্রগুলা লিখিয়েছি বা বুঝিয়েছি সেগুলোর থেকে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো। তো চলো এটা সমাধান করি। আমি এখানে সুবিধার জন্য 1টাকে মুছে দিলাম। এখানে এটাকে LHS লিখে নিলাম, কারণ আমরা জানি সমান চিহ্নের এটা সমান 1 আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো 1 হচ্ছে RHS থাকে সমান চিহ্নের ডান দিক RHS আর সমান চিহ্নের বাম দিক, এই অংশটাকে আমরা LHS বা লেফট হ্যান্ড সাইড বলবো। তাহলে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো শুরু করি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো এই যে পদগুলার এখানে যে বেসটা দিয়েছে অর্থাৎ ভিত্তিটা দিয়েছে, সেই ভিত্তিটা কিন্তু আমরা 2, সবগুলো 2 একটা মৌলিক সংখ্যা। এখন এখানে জাস্ট আমরা একটু, তোমরা কম বেশি অঙ্কগুলো কিন্তু সবাই জানো, তো এখানে 2 দুটো থেকে একটা, যেহেতু আমরা জানি যে যদি আমাদের বেস সমান থাকে তাহলে বেসটা সমান থাকলে সেটা কি আকারে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। বেসটা সমান থাকার পরে আমরা দেখতেছি বেসটা কিন্তু ভাগ আকারে আছে, আর এই জন্য আমরা উপরেরটা বিয়োগ নিচেরটা লিখবো, কারণ ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো বিয়োগ করব। তার উপরে এখন এই তো লিখলাম এই অংশটাকে এভাবে, এখন তার উপরে আছে a + b, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়, সেটাকে এটার সাথে গুণ আকারে লিখে দিলাম। ঠিক এই পদটাকে ভাঙিয়ে আমরা যেটা পেয়েছি ঠিক একইভাবে এগুলোকে আমরা লিখে ফেলবো। লিখে ফেললাম। এখন এটা কোন ফর্মে আছে, a + b * a - b ফর্মে আছে। তো আমরা জানি এটা চিরচেনা একটা আমাদের সূত্র, সেটা হচ্ছে উৎপাদকের সূত্র, অর্থাৎ a + b * a - b যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি a² - b²। তাহলে আমরা এখানে লিখব 2 টু দি পাওয়ার a² - b² * 2 টু দি পাওয়ার b² - c² * 2 টু দি পাওয়ার c² - a², অর্থাৎ a² - b² এর ফর্মুলা a + b * a - b। এখন এটা করার পরে দেখতেছি 2গুলা সব বেসগুলা একটা গুণ আকারে এসে চলে আসছে, যে গুণ গুণ গুণ, এটা একটা সাথে গুণ আকারে আছে। পদগুলো যেহেতু ভিন্ন ভিন্ন আর তাদের ভিন্ন ভিন্ন পাওয়ার আছে, কিন্তু পদগুলো একটা গুণ আকারে আছে, সেই জন্য গুণের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি গুণের সূত্র যদি হয় তাহলে আমরা এই পাওয়ার এই যেটার সাথে প্লাস b² - c², আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ার সবসময় যোগ হয়, প্লাস এখানেও আমরা গুণের ক্ষেত্রে c² - a² হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রায় এখানে ভুল করো, অনেক সময় হেজিটেশন বোধ করো যে এখানে প্লাস হবে বা প্লাস দেওয়ার পরে তোমরা এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন করে দাও। এটা কেন হবে? কারণ আমরা জানি প্লাস যদি হয় তাহলে প্লাস দিয়ে যদি অন্য কোনো চিহ্নকে আমরা গুণ করি তাহলে সেই চিহ্ন কোনো পরিবর্তন হয় না। সেই কারণে প্লাসের পরে কোনো চিহ্ন থাকলে সেই চিহ্ন বরাবর থেকে যাবে। যদি মাইনাস হয় তাহলে কিন্তু এখানে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। তো এখন দেখো এই a² পদটা দুটা আছে, তবে এদের চিহ্নগুলো ভিন্ন ভিন্ন। এটার চিহ্ন কিছু নাই, মানে খালি জায়গায় আমরা জানি প্লাস, আর এটার চিহ্ন এখানে দেওয়াই আছে মাইনাস। যদি একটা পদের চিহ্ন মাইনাস, একই পদের ক্ষেত্রে যদি চিহ্নগুলো বিপরীত হয়, অর্থাৎ মাইনাস একটা যদি প্লাস হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করি কি পাই? a² - a² মানে কি? a² - a² মানে হচ্ছে 1a² - 1a², অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ দেওয়া, তাহলে আমরা 0 পাই। সেই ক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দিব।
ঠিক একইভাবে এটাও বাদ দিব, এটাও বাদ দিব, তাহলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার 0। তোমাদেরকে আগেও বলেছি যে কোনো মৌলিক সংখ্যা হোক, যে কোনো পদ, যে কোনো রাশি হোক, তার উপরে যদি শূন্য থাকে, অর্থাৎ তার সূচক যদি শূন্য থাকে, তাহলে সেটা হচ্ছে শূন্য সূচক। আর শূন্য সূচক সমান সমান আমরা জানি যে 1। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল সমান সমান এটা হচ্ছে RHS। সুতরাং আমরা লিখতে পারবো LHS সমান RHS। যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবা ফুট, আর যদি দেখাও যে বলে তাহলে লিখবা শুট। আশা করি বুঝতে পেরেছ। চলো আরেকটি অঙ্ক তোমাদেরকে করাই দিই। নেক্সট যে অঙ্কটা আমি করাবো সেটা দেখো, সমাধান করো। 4 নম্বর অঙ্ক, সমাধান করো। সমাধান করো। মনে করো আমি একটা প্রশ্ন নিলাম, 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 128। এখান থেকে আমরা সমাধান করব। সমাধান করা মানে হচ্ছে চলকের মান বের করা। এখানে চলককে এক্স, তাহলে এক্সটা একটা সংখ্যা বা একটা বেজের উপরে আছে, কিন্তু তার সেই বেজটা হচ্ছে 4, তার উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 1। এখন এই পাওয়ারটাকে আমাদেরকে, তাও একটা সূত্র, লাস্ট যে সূত্রটা আমি দেখিয়েছিলাম, অর্থাৎ যদি আমাদেরকে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা টু দি পাওয়ার ওয়াই এরকম করতে পারি, অর্থাৎ বেজ যদি সমান চিহ্নের উভয় দিকে সমান করতে পারি, তখন কিন্তু এরা বাদ যাবে, এই দুটা এ বাদ যাবে, তখন আমরা এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারবো। ওই সূত্রটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এখন যদি আমাদেরকে সেটা করতে হয়, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করব, যেখানে 4টা কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ 4কে আমরা ভাগ করতে পারবো অন্য কোনো সংখ্যা দিয়ে। ঠিক একইভাবে 128ও কোনো মৌলিক সংখ্যা নয়। সে কারণে আমাদেরকে আগে মৌলিক সংখ্যা বেজ হিসাবে বা উৎপাদকে মৌলিক উৎপাদক এটাকে বিশ্লেষণ করতে হবে। 4কে তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে তোমরা 2 দুটা পাবে। 128কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে তোমরা পাবে 2, কটা পাবে? 2 পাবে 1 2 3 4 5 6 7। 128কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2 পাবে 2 টু দি পাওয়ার 7টাকে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7। আর এই 4কে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2। তাহলে দেখো এই সংখ্যা দুটাকে কিন্তু আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে একটা মৌলিক সংখ্যার বেজ হিসেবে নিয়ে আসছি। একটা মৌলিক সংখ্যার বেজের পাওয়ার হিসেবে কিন্তু 128কে নিয়ে আসছি। ঠিক একইভাবে 4কেও ভেঙে আমরা একটা মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে কিন্তু 2 টু দি পাওয়ার 2 নিয়ে আসছি। তাহলে এই দুটা মৌলিক সংখ্যার পাওয়ারগুলো আমরা এখানে লিখব। 4কে ভাঙালে 2 স্কোয়ার, তার উপরে আছে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 128কে ভাঙালে 2 টু দি পাওয়ার 7। এখন এখানে যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে, সেজন্য আগে আমাদেরকে পাওয়ারগুলো গুণ করতে হবে। তাই 2 দ্বারা যদি আমরা x প্লাস 1কে গুণ করি, 2x প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার 7 পেয়ে গেলাম। এখন যেহেতু দেখতেছো উভয় পক্ষে সমান চিহ্নের উভয় দিকে আমরা বেজ সমান করে ফেললাম, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কাজে লাগবে, অর্থাৎ 2 আমরা বাদ দিয়ে দিব, তখন 2x প্লাস 2টা পাওয়ার থেকে এটা বেজে চলে আসলো। এখন তোমরা এটা খুব সহজে অঙ্কটাকে এখান থেকে x এর মান বের করে ফেলবা, তাহলে সমাধান হয়ে যাবে। তাহলে চলো বাকি অংশটা আমি করে দিই। তাহলে 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি 7 মাইনাস 2, যেহেতু প্লাস আছে 2 ওটাও দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তারপরে 2x ইকুয়াল টু আমরা লিখতে পারি বিয়োগ করলে 5। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারবো যেহেতু 2 এর সাথে xটা গুণ আকারে আছে, তাই 2টাও দিয়ে গেলে ভাগ হয়ে যাবে। সুতরাং x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 5/2। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান x ইকুয়াল টু আমরা লিখতে পারবো 5/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের আজকে সূচকের যে পার্ট 1 ক্লাসটা এখানে আমাকে শেষ করতে হবে। তো তোমাদেরকে অঙ্কটা শেষ করার পরে যে 4টা অঙ্ক আমি করিয়েছি ঠিক সেই নিয়মে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। অবশ্যই তোমরা বাড়িতে সেগুলো চেষ্টা করবে। ঠিক একই নিয়মে অনুশীলনী আমরা 4.1 থেকে যে অঙ্কগুলো দিব সেটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এই নিয়মে। তাহলে 4.1 থেকে যে অঙ্কগুলো আমি করিয়েছি ঠিক ওই ক্যাটাগরির অঙ্কগুলো আমি এখান থেকে দিচ্ছি। তোমরা এক্সারসাইজ 4.1 থেকে জেনারেল ম্যাথের 4.1 থেকে যে হোমওয়ার্কগুলো করবে সেটা হচ্ছে তোমরা 1 নাম্বারটা করতে পারবে, 2 নাম্বারটা করতে পারবে, 3 নাম্বারটা করতে পারবে, 4 নাম্বারটা করতে পারবে। তারপরে তোমরা 11 থেকে শুরু করে 12, 13, 14, 15 পর্যন্ত করতে পারবে। এই কাজগুলো অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, কারণ তোমরা যে কোনো সময় রাখবে, যে কোনো সময় কিন্তু সরকার পরীক্ষা নিতে পারে। তো এই জন্য আমাদেরকে বাড়িতে কিন্তু চেষ্টা করতে হবে। তো সবাইকে আমার অনলাইন ক্লাস, আজকে প্রথম এই অনলাইন ক্লাসটা তোমাদের জন্য থ্রু করলাম আমাদের স্কুলের পক্ষ থেকে। তো সবাই এখন এখানে কিন্তু চ্যাপ্টারটা আমি শেষ করি নাই, এই চ্যাপ্টারটা কিন্তু আরও কয়েকটা পার্ট আমি নিব। তো তোমরা যদি কোনো সমস্যা থাকে কোনো অঙ্কে, আমি তো কিছু কিছু অঙ্ক গ্যাপ দিয়েছি, সেই অঙ্কগুলো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই অঙ্কগুলোতে প্রবলেম আছে, তাহলে আমি ওগুলো নিয়ে আরেকটা পার্ট, এমনিতে এই চ্যাপ্টারের উপর আরেকটা পার্ট আমি করব, তারপর এই চ্যাপ্টারটা আমি শেষ দিব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালোভাবে পড়ালেখা করবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।